আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ঢাকা ইউনিভার্সিটি 2024-25 সেশনের এ ইউনিটের ইংলিশ প্রশ্নগুলির ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, আইডেন্টিফাই দ্য ইরর ইন দ্য ফলোইং সেন্টেন্স, ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার ওয়ার্ক। ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার ওয়ার্ক, এখানে ভুল কোথায়? ইরর খুঁজতে হবে। ইরর মানে কি? ভুল। এখানে খেয়াল করি, ইচ যে প্রোনাউনটা রয়েছে, আসলে ইচ অফ থাকলে এরপরে ভার্ব সিঙ্গুলার টেক করতে হয়। এখানে খেয়াল করি আমরা, স্টুডেন্টস এটাকে প্লুরাল মনে হলেও এখানে ইচ অফ যুক্ত রয়েছে, তাহলে যখন ইচ অফ থাকবে তখন সেখানে সিঙ্গুলার ভার্ব টেক করতে হবে। এখানে আর ব্যবহার করা হয়েছে, এটা আসলে ভুল। আরেকটা বিষয় এখানে একটু করে বলে রাখি, সেটা হলো যে অনেক গ্রামারে, ট্রেডিশনাল অনেক গ্রামারে যেটা করা হয় সেটা হচ্ছে যে এখানে ইচ অফ ব্যবহার করার পরে এরপরে যদি প্রোনাউন ব্যবহার করা হয় তাহলে সেখানে সিঙ্গুলার ব্যবহার করা হয়, যেমন এখানে দেয়ার ব্যবহার করা হয়েছে। এটা ভুল না, বাট অনেক ক্ষেত্রে এখানে দেয়ার ব্যবহার না করে হিজ বা হার ব্যবহার করা হয়। আবার অনেক জায়গায় এখানে দেয়ারও ব্যবহার করা হয়। তার মানে এটাকে আমরা ভুল বলতে পারছি না, কিন্তু যেটা সর্বসম্মতিক্রমে ভুল সেটা হলো ইচ অফ থাকলে এরপরে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব টেক করতে হবে। তার মানে এখানে আর ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাহলে 1 নম্বর প্রশ্নের যে উত্তর সেটা হলো আর, এটা হচ্ছে ভুল। ইচ বা এভরি থাকলে এগুলো সিঙ্গুলার ভার্ব টেক করে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে 2 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, অ্যান এন্টোমোলজিস্ট। এন্টোমোলজিস্ট মানে কি? এন্টোমোলজিস্ট মানে হলো কীট তত্ত্ববিদ, যারা পোকামাকড় নিয়ে গবেষণা করে, পোকামাকড় নিয়ে কাজ করে। এন্টোমোলজিস্ট শব্দের অর্থ হলো কীট তত্ত্ববিদ। এটা আসলে ভোকাবুলারি রিলেটেড একটা প্রশ্ন। এন্টোমোলজিস্টের মিনিং যদি কারো না জানা থাকে তাহলে তার পক্ষে এটার অ্যান্সার করাটা সম্ভব না। অ্যান্ড এন্টোমোলজিস্ট মানে হলো কীট তত্ত্ববিদ, যারা পোকামাকড় নিয়ে কাজ করে। তাহলে বি নাম্বার অ্যান্সার। স্টাডিজ ইনসেক্টস। ইনসেক্টস মানে কি? পোকামাকড়। যারা পোকামাকড় নিয়ে গবেষণা করে, কাজ করে, তাদেরকে বলা হয় এন্টোমোলজিস্ট। এরপরে 3 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, দ্য ওয়ার্ড উইথ ইনকারেক্ট স্পেলিং। কোন নিচে 4টা শব্দ দেওয়া হয়েছে, কোনটা ইনকারেক্ট? এখানে এ নাম্বারটা সঠিক উত্তর, ইন্টারভেনশন। ইন্টারভেনশনের মানে হলো হস্তক্ষেপ বা মধ্যস্থতা। এখানে INTERVESION, ইন্টারভেনশন, যেটা এটা আসলে TION হতো, ইন্টারভেনশন। এই শানটার এখানে আসলে SION না, এটা TION হতো। সঠিক উত্তর হলো INTERVENTION, ইন্টারভেনশন। বাকি যেগুলো রয়েছে, ইনটক্সিকেট মাতাল করা, ইন্টারটুয়াইন মানে একসাথে পাকিয়ে ফেলা, অর্থাৎ দড়ি পাকানোর মতো। দড়ি পাকানো যারা দেখেছি তারা আমরা বুঝবো। ইন্টারটুয়াইন মানে হলো একসাথে পাকিয়ে ফেলা। ইন্টেস্টিন, যার অর্থ হলো অন্ত্র বা নাড়িভুঁড়ি। তাহলে এখানে যেটা বানানটা ভুল হয়েছে সেটা হলো ইন্টারভেনশন। এ নাম্বার INTERVENSION, এটা ভুল। এটা হবে INTERVENTION, ইন্টারভেনশন। এরপরে 4 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, মেডিটেশন ড্যাশ অ্যাংজাইটি অ্যান্ড ড্যাশ এ স্টেট অফ কামনেস। এখানে কোনটা উত্তর হতে পারে? এখানে 2টা ভার্ব বসাতে হবে, 2টা শূন্যস্থানে ভার্ব বসাতে হবে। মেডিটেশন রিল্যাক্সেস রিলিজিয়াস। রিটেন্স মানে কি? ধরে রাখা। আমরা মেডিটেশন বুঝি, মেডিটেশন যারা আমরা বুঝি বা করি তারা অনেকে এটা বিশ্বাস করে বা তাদের ধারণা যে মেডিটেশনের ফলে কি হয়, দুশ্চিন্তা দূর হয়। এটাই আসলে বোঝাতে চেয়েছে। অ্যাংজাইটি মানে কি? দুশ্চিন্তা। তাহলে দুশ্চিন্তা দূর হয়, মেডিটেশন করলে দুশ্চিন্তা দূর হয়, এরকম একটা অর্থ বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে দূর হওয়ার ইংরেজি কি? এখানে আসলে দূর হওয়ার ইংরেজি হলো রিলিজ, ছেড়ে দেয়া বা দূর হওয়া। এখানে রিটেন মানে কিন্তু ধরে রাখা। মেডিটেশন কি দুশ্চিন্তা ধরে রাখে? অবশ্যই না, এটা বি নাম্বার না। ড্রেন মানে কি? ক্ষয় করা, এটাও না। মেডিটেশন রিলিজিয়াস, ছেড়ে দেয়। মেডিটেশন যেহেতু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, এর জন্য এখানে রিলিজের সাথে এস ব্যবহার করা হয়েছে। মেডিটেশন এটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করা হয়। তাহলে মেডিটেশন রিলিজিয়াস, ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? অ্যাংজাইটি। অ্যান্ড ড্যাশ এ স্টেট অফ কামনেস, এবং নিয়ে আসে একটা শান্তিপূর্ণ অবস্থা, নিয়ে আসে। তাহলে ব্রিংস, ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে, ব্রিং এর সাথে এস যুক্ত করা হয়েছে। তাহলে মেডিটেশন রিলিজিয়াস অ্যাংজাইটি অ্যান্ড ব্রিংস এ স্টেট অফ কামনেস। সি নাম্বার আনসার। 4-এর উত্তর হলো সি। এরপরে 5 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, দ্যাটস দ্য ম্যান ড্যাশ আই স্পোক অ্যাবাউট দ্য জব। ইনি সেই লোক বা তিনি সেই লোক যার কাছে আমি চাকরির ব্যাপারে কথা বলেছিলাম। তাহলে যাকে বলেছিলাম বা যার কাছে বলেছিলাম, এরকম অর্থ বোঝাতে আমরা ব্যবহার করি টু হোম। যার কাছে বা যাকে, এরকম অর্থ বোঝাতে কোনটা ব্যবহার করতে হয়? টু হোম। তাহলে 5-এর সঠিক উত্তর হচ্ছে বি, দ্যাটস দ্য ম্যান টু হোম আই স্পোক অ্যাবাউট দ্য জব। তাহলে 5-এর উত্তর হলো বি নাম্বার। এরপরে 6 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, হুইচ ওয়ান ইজ কারেক্ট। নিচে 4টা সেন্টেন্স দেওয়া হয়েছে ABCD, কোনটা সঠিক? আই এম টু ব্লেম ফর দ্য ল্যাপসেস। এ নম্বর, I is to blame for the lapses. It is me who is to blame. It is me who am to blame. আসলে এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, কারণ আয়ের সাথে এম কে ব্যালেন্স করতে হয়। আয়ের সাথে কোনটা ব্যালেন্স হয়? এম।
আই অ্যাম টু ব্লেম ফর দ্য ল্যাপসেস, যেটা ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, তার জন্য আমিই দায়ী। আই অ্যাম টু ব্লেম, এখানে আই এর সাথে আই বলতে আসলে আমি এই অর্থে ব্যবহার করা হচ্ছে। আই কিন্তু এটা পার্সোনাল প্রোনাউন, তাহলে আই সাথে ব্যালেন্স করে কোনটা? অ্যাম। এখানে ইজ, বি নাম্বার এটা হচ্ছে না। ইট ইজ মি, এটাও আসলে হয় না। ইট ইজ এর পরে আসলে এখানে আই হওয়ার কথা ছিল। ইট ইজ আই, এরকম হলে চিন্তা করা যেত। ইট ইজ আই যদি আমরা করতে চাইতাম, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, এরকম ভাবে করা যেত। যেমন ডি নাম্বার বলা হয়েছে ইট ইজ মি হু অ্যাম টু ব্লেম, এখানে অ্যাম ঠিক আছে, এখানে আই দিলে ঠিক হতো। এখানে আসলে অ্যাম যেটা ব্যবহার করা হবে সেটা আসলে এখানকার যে প্রোনাউন রয়েছে তার সাথে ব্যালেন্স করে। তাহলে সার্বিক বিবেচনায় আই অ্যাম টু ব্লেম ফর দ্য ল্যাপসেস, আই অ্যাম টু ব্লেম ফর দ্য ল্যাপসেস, এ নাম্বার সঠিক আনসার। এরপরে 7 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি। ইউ স্যাট ফর দ্য IELTS এক্সামিনেশন দিস ইয়ার, এরপরে একটা ট্যাগ কোশ্চেন বসাতে হবে, তাই না? ইউ স্যাট, সিট থেকে স্যাট মানে একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। এটা ট্যাগ করতে গেলে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিটের বাক্যের ট্যাগ করতে গেলে কি করতে হয়? অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডিড কে ব্যবহার করি, তাই না? তাহলে ডিড ব্যবহার করব, এখানে আসলে ডি নাম্বার অ্যান্সার ডিড। এরপরে যেহেতু এটা বাক্যটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এর জন্য এখানে একটা নট ব্যবহার করতে হবে। আমরা জানি ট্যাগের হ্যাঁ বোধক বাক্য হলে সেখানে নট ব্যবহার করতে হয়, আর না বোধক বাক্য হলে নট ব্যবহার করার দরকার হয় না, যদিও এর কিছু ব্যতিক্রম আছে। তবে এটা আপাতত এতটুকু অ্যান্সার আমরা জেনে রাখি, সেটা হলো এটা যেহেতু সিট থেকে স্যাট পাস্ট টেন্স হয়েছে, এই জন্য আমরা এখানে ডিড ব্যবহার করলাম। এরপরে নট, তারপরে যে সাবজেক্টটা ব্যবহার করা হয়েছিল তার প্রোনাউন, এটা অলরেডি প্রোনাউন ফর্মেই আছে। তাহলে ডিডেন্ট ইউ, এটার সাথের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, ডিডেন্ট ইউ। এরপরে 8 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি। দ্য সিনোনিম অফ কনকর্ড, কনকর্ডের সিনোনিম কি? সমার্থক কি? কনকর্ডের সিনোনিম কি? কনকর্ড মানে মিল বা ঐক্য, তাহলে কনকর্ড মানে মিল বা ঐক্য। এখন নিচের যে শব্দগুলো দেওয়া হয়েছে এটার মধ্যে একই রকমের অর্থ কোনটা? অ্যানিমোজিটি, অ্যানিমোজিটি মানে হলো শত্রুতা, অ্যামিটি বন্ধুত্ব, ভ্যারিয়েন্স পার্থক্য ভিন্নতা, ডিসকর্ড মতানৈক্য মতের পার্থক্য। বোঝাই যাচ্ছে উত্তর হলো বি নাম্বার। আসলে সিনোনিম বা অ্যান্টোনিম রিলেটেড উত্তরগুলো করতে পারার জন্য ভোকেবুলারি জানতে হবে, প্রচুর ভোকেবুলারি আমাদের মাথায় থাকতে হবে, তাহলে এই সংক্রান্ত অ্যান্সারগুলো আমরা করতে পারবো। দ্য সিনোনিম অফ কনকর্ড ইজ অ্যামিটি, তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর হলো বি নাম্বার, অ্যামিটি বন্ধুত্ব। এরপরে 9 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি। উই ডিডন্ট উইন দ্য ম্যাচ, উই ওয়ার হ্যাপি উইথ আওয়ার টিম পারফরমেন্স ড্যাশ। বলা হচ্ছে আমরা ম্যাচ জিততে পারলাম না, তারপরও আমাদের দলের পারফরমেন্স নিয়ে আমরা খুশি ছিলাম, এরকম একটা অর্থ। বৈপরীত্য বোঝানোর জন্য, ভিন্ন কিছু বোঝানোর জন্য আমরা দো বা অলদোকে ব্যবহার করি। এখানে আসলে অলসো বা ডিসপাইট ব্যবহার করার কোনো সুযোগ নেই, অলদো বা দো ব্যবহার করা হয়। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, অলদো বা দো সাধারণত আমরা যখন কনজাংশন হিসেবে ব্যবহার করি, সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করি, তখন এদেরকে আসলে মাঝখানে ব্যবহার করি, দো অলদোকে বাক্যের মাঝখানে ব্যবহার করি। কিন্তু এর মধ্যে এটা আসলে এই বাক্যের এই প্রশ্নের উত্তর আসলে বি নাম্বার হবে, দো, এটা সঠিক অ্যান্সার। কেন একটু ব্যাখ্যা করছি। তো আমরা দোকে অ্যাডভার্ব হিসেবে বাক্যের শেষে ব্যবহার করতে পারি কোন প্রেক্ষিতে? যখন ভিন্নতা বোঝায়। বলা হচ্ছে যে আমরা ম্যাচ জিততে পারলাম না, আমরা আমাদের দলের পারফরমেন্স নিয়ে খুশি ছিলাম, এরপরেও আমরা খুশি ছিলাম, এই অর্থে দোকে বাক্যের শেষে বসানো যায়, দোকে বসানো যায়। কিন্তু এখানে অলদোকে বসানো যাবে না। দো বাক্যের শেষে অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, কিন্তু অলদো বসতে পারে না। যদিও দো বা অলদো যখন কনজাংশন হিসেবে ব্যবহার করা হয় তখন তাদের অর্থ একই রকম হয়। উই ডিড নট উইন দ্য ম্যাচ, আমরা খেলা জিততে পারলাম না। উই ওয়ার হ্যাপি উইথ আওয়ার টিম পারফরমেন্স, কিন্তু টিমের পারফরমেন্স নিয়ে আমরা খুশি ছিলাম, তবুও টিমের পারফরমেন্স নিয়ে আমরা খুশি ছিলাম। দো এটা অ্যাডভার্ব হিসেবে শেষে ব্যবহার করা যাবে, তাহলে 9 উত্তর হলো বি নাম্বার। এরপরে 10 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি। ইফ ইউ আর ইমপ্যাথেটিক ইউ ড্যাশ। ইমপ্যাথেটিক মানে হলো ইমপ্যাথি সিম্প্যাথি আমরা বলি না, তাহলে ইমপ্যাথেটিক মানে হলো সহানুভূতিশীল, যে ব্যক্তি অন্যের অনুভূতিকে সম্মান করে, সহানুভূতিশীল, অন্যের প্রতি সহানুভূতিপূর্ণ ব্যক্তি, সহানুভূতিশীল। তাহলে সহানুভূতিশীল যদি হয় তাহলে ওনার কি হয়? হ্যাভ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ আদার্স, ফিল পিটি ফর আদার্স, আর অ্যানেবল টু ফরগিভ সামওয়ান, আর ইলেটেড। এটার অ্যান্সার হলো এ নাম্বার। যিনি সহানুভূতিশীল ওনার আসলে অন্যের অনুভূতি বুঝতে পারার ক্ষমতা থাকে, তাহলে হ্যাভ দ্য অ্যাবিলিটি তার আছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিংস অফ আদার্স, অন্যের অনুভূতি যিনি বুঝতে পারেন, অন্যের দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্যা এই অনুভূতিকে যিনি সম্মান করেন বুঝতেই পারেন, তাকে বলা হয় সহানুভূতিশীল, ইমপ্যাথেটিক, তাই তো? তাহলে 10 উত্তর হলো এ। 11 নম্বর প্রশ্নের উত্তরটা খেয়াল করি। দ্য অ্যান্টোনিম অফ ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল মানে কি? একটু আগে বলেছি যে ভোকেবুলারি রিলেটেড আনসারগুলো ভালো করতে পারার জন্য আমাদের ভোকেবুলারির মিনিং জানতে হবে। ডেট্রিমেন্টাল মানে হলো ক্ষতিকর, তাহলে কনজারভেটিভ, ডিসপ্রপোর্শনেট, মিসচিভিয়াস,
বেনিফিশিয়াল কোনটা অ্যান্সার? এখানে উত্তর হলো বেনিফিশিয়াল, উপকারী। বাকি যেগুলো রয়েছে কনজারভেটিভ, রক্ষণশীল আমরা জানি, ডিসপ্রপোর্শনেট অসামঞ্জস্যপূর্ণ, মিসচিভিয়াস দুষ্টুমিপূর্ণ, বেনিফিশিয়াল উপকারী। 11 উত্তর হলো ডি নাম্বার, উপকারী। ডেট্রিমেন্টাল এটার বিপরীতার্থক শব্দ বা অ্যান্টনি হলো বেনিফিশিয়াল বা উপকারী। 12 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, ড্যাশ ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো প্লিজ, ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড। তো এখানে ক্লোজিং ভার্বের সাথে আইনজি যুক্ত করা হয়েছে। তো আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে উড ইউ মাইন্ড, এটা সাধারণত কাউকে বিনয়ের সাথে কোনো কিছু করতে বলার ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। তো উড ইউ মাইন্ড ব্যবহার করলে এরপরে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়, এখানে আইনজি যুক্ত করা হয়েছে, তাহলে শুরুটা হবে উড দিয়ে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো প্লিজ, ইটস ভেরি কোল্ড আউটসাইড। উত্তর হলো সি নাম্বার, উড। এটা সঠিক উত্তর হলো উড, 12 সঠিক উত্তর হলো উড। এরপরে 13 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, দ্য অডিটোরিয়াম ইজ নট অ্যাভেইলেবল ফর ইউজ দিস উইক, ইট ড্যাশ। বলা হচ্ছে এই সপ্তাহে অডিটোরিয়াম ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? ইজ রিফারবিশড, ইজ বিং রিফারবিশড, হ্যাজ রিফারবিশড মানে কি? রিফারবিশড মানে হলো সংস্কার করা, মেরামত করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। কোনো একটা জিনিস ভেঙে চলে গেছে, সিট নষ্ট হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে, পলেস্তারা খসে পড়েছে, সেটাকে ঠিকঠাক করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। সংস্কার করার ইংরেজি হলো রিফারবিশ। তাহলে বলা হচ্ছে দ্য অডিটোরিয়াম ইজ নট অ্যাভেলেবল ফর ইউজ দিস উইক, এই সপ্তাহে অডিটোরিয়াম ব্যবহার করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা মেরামত করা হচ্ছে, তাই তো? এরকমই তো অর্থ বোঝাচ্ছে বাক্যটার। এটা মেরামত করা হচ্ছে এই সপ্তাহে, এর জন্য ব্যবহার করা যাবে না। এই সপ্তাহের পরে যখন মেরামত করা হয়ে যাবে তখন ব্যবহার করতে পারবেন। তাহলে মেরামত করা হচ্ছে বা সংস্কার করা হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। তো যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, এর জন্য ইজ বিং রিফারবিশড। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ করতে গেলে কি করতে হবে? ইজ আর এম অক্সিলারি ভার্ব হিসেবে, তার সাথে একটা বিং এবং ভার্বের 3 নম্বর ফর্ম, ইজ বিং রিফারবিশড। যেহেতু অডিটোরিয়াম সিঙ্গুলার, এর জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অডিটোরিয়াম, এর জন্য এখানে ইজ ব্যবহার করা হয়েছে। দ্য অডিটোরিয়াম ইজ নট অ্যাভেলেবল ফর ইউজ দিস উইক, ইট ইজ বিং রিফারবিশড। এটা মেরামত করা হচ্ছে, এটা সংস্কার করা হচ্ছে। এরপরে 14 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, বাই নেক্সট মান্থ শ্রাবণী ড্যাশ ইন দ্য ব্যাংক ফর 5 years, আগামী মাসে শ্রাবণী এই ব্যাংকে কাজ করার 5 বছর কি করবে? 5 বছর সে কাজ করবে। আগামী মাসে এমন হবে যে আগামী মাস হয়ে গেলে, আগামী মাস কাজ করলেই শ্রাবণীর এই ব্যাংকে 5 বছর কাজ করা হয়ে যাবে। তাহলে সে 5 বছর কাজ করে ফেলবে, এই ব্যাংকে করে ফেলবে, কমপ্লিট করে ফেলবে। কোনো কিছু কমপ্লিট করে ফেলা, এই অর্থে আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেহেতু আগামী মাসে সে করবে, এরকম একটা অর্থ বোঝাচ্ছে, আগামী মাসে সে 5 বছর পূর্ণ করবে ব্যাংকে কাজ করার বিষয়টা। তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট মানে কি? উইল হ্যাভ ওয়ার্কড, সি নাম্বার। ফিউচার পারফেক্ট মানে হলো উইল হ্যাভ ওয়ার্কড। পারফেক্ট মানে হলো সেখানে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম। এটা যেহেতু ফিউচার পারফেক্ট, এর জন্য হবে উইল হ্যাভ ওয়ার্কড। বাই নেক্সট মান্থ শ্রাবণী উইল হ্যাভ ওয়ার্কড ইন দ্য ব্যাংক ফর 5 years। এরপর সর্বশেষ প্রশ্নটা আমরা খেয়াল করি, আই ক্যান নট বি সাবসার্ভিয়েন্ট ড্যাশ হিম। সাবসার্ভিয়েন্ট মানে কি? সাবসার্ভিয়েন্ট মানে হলো অধীন হওয়া, পরাধীন হওয়া। তো আমরা কোনো একজন ব্যক্তির নিকটে অধীন হই বা পরাধীন হই বা হই না। তো এটা বলা হচ্ছে আই ক্যান নট বি, আমি হতে পারি না, সাবসার্ভিয়েন্ট অধীন বা পরাধীন, টু হিম। এটা আসলে টু বসবে এখানে, প্রিপোজিশন হিসেবে টু বসবে। অন, বাই, ওভার এগুলো হয় না। কোনো ব্যক্তির নিকটে, কোনো ব্যক্তির অধীনে, কোনো ব্যক্তির নিকটে কোনো কিছু হওয়া, এই অর্থে আমরা টুকে ব্যবহার করি, তাই না? প্রিপোজিশন হিসেবে টুকে ব্যবহার করি। আই ক্যান নট বি সাবসার্ভিয়েন্ট, আমি হতে পারি না অধীন পরাধীন, টু হিম, তার নিকটে, তার কাছে বা তার নিকটে আমি পরাধীন বা অধীন হতে পারি না। সাবসার্ভিয়েন্ট মানে হলো অধীন হওয়া বা পরাধীন হওয়া। বন্ধুরা, প্রাসঙ্গিক বলে রাখি, এই ভিডিও ক্লিপ থেকে যে গ্রামাটিক্যাল ইস্যুগুলো নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, যাদের গ্রামারের ফাউন্ডেশন দুর্বল রয়েছে তারা অবশ্যই নিজের গ্রামারের ফাউন্ডেশনটাকে একটু ঠিকঠাক করে তারপরে এই ভিডিও ক্লিপগুলো দেখবেন, না হলে অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবেন না। যাদের ইংরেজির দুর্বলতা আছে তারা ইংলিশ মেলার ওয়েব প্ল্যাটফর্মে যে আমাদের কোর্সগুলো খুবই স্বল্প মূল্যের কোর্স, সেখানে প্রচুর ভিডিও ক্লিপ আছে। বাংলাদেশের যে কোনো এডুকেশন প্ল্যাটফর্মের তুলনায় সর্বোচ্চ সংখ্যক ভিডিও ক্লিপ সেখানে আছে, খুবই স্বল্প মূল্যে। আপনারা কোর্সগুলো এনরোল করে সেখানে মেম্বার হয়ে আপনারা আমাদের সার্ভিসগুলো নিতে পারেন, যার মাধ্যমে আপনারা আপনাদের ইংরেজির দক্ষতাকে অনেক অংশেই বাড়াতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।